বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমি হাজির হলাম সালমা খালেদ বা খালেদ মোশাররফকে নিয়ে দ্বিতীয় পর্ব করার জন্য, বা এটাকে আপনারা শেষ পর্ব বলতে পারেন। 1975 সালের জুলাই মাসের দিকে বঙ্গবন্ধু যখন বাংলাদেশের রাষ্ট্রপতি, তখন সেনাপ্রধান ছিলেন জেনারেল শফিউল্লাহ। বঙ্গবন্ধু সিদ্ধান্ত নেন যে জেনারেল শফিউল্লাহকে আরও 3 বছর সময় উত্তীর্ণ করে তাকে সেনাপ্রধান হিসেবে রেখে দিবেন। তখন প্রকাশ না পেলেও জিয়াউর রহমান ও খালেদ মোশাররফ দুইজনই জেনে যান। তখন খালেদ মোশাররফের মনটা খুবই খারাপ হয়ে যায়, কারণ শফিউল্লাহর পর বাংলাদেশের সেনাপ্রধান হিসেবে খালেদ মোশাররফের কথাই সবাই চিন্তা করছিলেন। আর জিয়াউর রহমানকে জার্মানির রাষ্ট্রদূত করে পাঠিয়ে দেওয়ার জন্য কাগজপত্র তৈরি হচ্ছিল। তাই খালেদ মোশাররফের আশা ভঙ্গ হয়ে যায়, আরও 3টি বছর অপেক্ষা করতে হবে। 1974-75 সালের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা অনেকটা নিচে নামতে থাকে। 74 সালের দুর্ভিক্ষে অনেক মানুষের প্রাণহানি ঘটে, ঠিকমতো রিলিফের মাল পৌঁছায়নি। এমনকি আওয়ামী লীগ নেতাকর্মীরা কম্বল চুরি, গম চুরি, এমনকি সীমান্তে চোরাচালানে জড়িয়ে পড়ে। জাসদ ও সর্বহারা দলগুলোর প্রাণনাশের হুমকিও বঙ্গবন্ধুর অজানা ছিল না। রাজনৈতিক অর্থনৈতিক অস্থিরতা চলতে থাকলো এবং যেই বঙ্গবন্ধু গণতন্ত্রের জন্য দীর্ঘ সময় যুদ্ধ করছিলেন, সেই বঙ্গবন্ধু কায়েম করলেন বাকশাল। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে ভোররাত্রে হত্যা করা হয়। তার আগ মুহূর্তে তিনি বিভিন্ন জায়গায় ফোন করেন এবং সাহায্য চান। তার মধ্যে তৎকালীন সেনাপ্রধান শফিউল্লাহ ছিলেন, কিন্তু শফিউল্লাহ তার অধীনস্থ কর্মকর্তাদেরকে জানিয়ে কোনো সাহায্য বা সহযোগিতা পাননি। তখন খালেদ মোশাররফকে শফিউল্লাহ ফোন করেন এবং তার অফিসে যেতে বলেন। আমরা তো ঘুমিয়ে আছি, আমরা রাত্রে একটা দাওয়াতে গিয়েছিলাম। অনেক সকালে একটা ফোন আসছে, লাল রেড ফোনের হটলাইনে একটা ফোন আসছে। তারপর বলে সর্বনাশ হয়ে গেছে, চিৎকার করে বলছে কী হলো হঠাৎ বলে কি ওনার বাড়ি অ্যাটাক করেছে। তখনও মারি নেই, এটা জেনারেল শফিউল্লাহ চিফ অফ স্টাফ ফোন করেছে যে ওনার বাড়ি অ্যাটাক হয়েছে, তুমি এখনই জলদি চলে আসো। তখনই সে তাড়াতাড়ি রেডি হয়ে, মানে কি যে অবস্থা যে বলার না, মানে কোনো সেফটি না করে সাধারণ ড্রেসে তাড়াতাড়ি চলে গেছে, আর দেরি করে নেই, আর কি সময় মাত্রই নিজের গাড়ি চালিয়ে নিজের গাড়ি নিয়ে চলে গেছে। শফিউল্লাহর ওখানে করে ওদের জিয়া রহমানও গেছে, সবাই গেছে। ওখান থেকে যে চলে গেছে কত রাত্রে বাড়ি ফিরছে তা জানি না, কারণ ওখান থেকে ওই বঙ্গবন্ধু বাড়ি গেছে কোথায় অনেক ব্যস্ত ছিল সেদিন, খুবই ব্যস্ত ছিল, খুবই দুশ্চিন্তা, খুবই মন খারাপ। পরের দিনও ওই কয়েকটা দিন খুবই ব্যস্ত ছিল আর কি। আসার পরে এমন কিছু আমাকে বলেনি, কারণ উনি কিন্তু অফিসের কথাবার্তা আমার সাথে খুব একটা, মানে উনি দায়িত্বপূর্ণ একজন অফিসার হিসাবে অফিসের কোনো আলোচনা আমার সাথে খুব কমই করতো ওই সময় আর কি। কিন্তু মানে ওনাকে যে কিভাবে মারা হয়েছে, কিভাবে, মানে ওটা খুবই দুঃখজনক ছিল, ও একটু বলা। ব্রিগেডিয়ার জেনারেল জামিল উদ্দিন আহমেদ, যাকে আমরা কর্নেল জামিল হিসাবে জানি, 2009 সালে তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয় এবং সেনাবাহিনী থেকে তাকে ব্রিগেডিয়ার পদমর্যাদা দেয়া হয়। তার কারণ 1975 সালে বঙ্গবন্ধুকে যখন সপরিবারে হত্যা করা হয়, তার পূর্বে বঙ্গবন্ধু দিক বিদিক ফোন করতেছিলেন। তার ডাকে সাড়া দিয়ে একমাত্র ব্যক্তি জামিল, যিনি ছুটে আসেন এবং তাকে ঘাতকরা সোবানবাগ মসজিদের সামনে গুলি করে হত্যা করে। একটি কথা শোনা যায়, খালেদ মোশাররফ তখন জামিল উদ্দিন আহমেদকে দাফন কাফন এবং তাকে কবরস্থ করেন। হ্যাঁ, ওনার লাশটা আমি কোনো রকমে ওনার সাথে ফোন করে যোগাযোগ করে, ওইটা তো গাড়িতেই পড়েছিল ওনার বাড়ির সামনে, তো ওইটা আমি ওনাকে দিয়ে উনি করে দিয়েছে, আমার বাসায় নিয়ে আসছিল। ওখানেই মানে দাফন তো না করা হয়, গোসল টোসল করানো হয়, তারপর কবরস্থান, যেটা আর্মির কবরস্থান, ওখানে ঠিক করা হয়, ওখানে দাফন করা হয় আর কি। বঙ্গবন্ধুর হত্যাকারী জুনিয়র অফিসাররা বঙ্গভবন দখল করে বসেন এবং তারাই দেশের প্রশাসন এমনকি দেশ চালাচ্ছিলেন। তখন সেনাবাহিনীর অফিসাররা তা মেনে নিতে পারছিলেন না। তারা চিন্তা করলেন যে তাদেরকে ব্যারাকে ফিরিয়ে আনবেন। তার মধ্যে ছিলেন খালেদ মোশাররফ এবং সাফায়েত জামিল। তখন বাংলাদেশের সেনাপ্রধান ছিলেন জিয়াউর রহমান। খালেদ মোশাররফ সাফায়েত জামিলকে সেনাপ্রধান জিয়াউর রহমানের কাছে পাঠান এবং তাদেরকে চেইন অফ কমান্ডে নিয়ে আসতে বলেন। খালেদ মোশাররফ সাফায়েত জামিলকে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানের কাছে পাঠান এবং জুনিয়র অফিসারদের ব্যারাকে ফিরিয়ে আনার জন্য অনুরোধ করেন। কিন্তু জিয়াউর রহমান তা করছিলেন না বা করতে চাচ্ছিলেন না, কেননা এই জুনিয়র অফিসাররাই জিয়াউর রহমানকে সেনাপ্রধান বানিয়েছিলেন। আচ্ছা, যে যারা হত্যা করলো বঙ্গবন্ধুর সপরিবারকে,
কয়েকজন মেজর তারা বঙ্গভবনে অবস্থান করছিল এবং ওদের নির্দেশেই সব কিছু আদেশেই সব কিছু চলছিল। এবং মুস্তাককে দিয়ে ওরা তখন অনেক কিছু কার্যকলাপ ছিল, কিন্তু এটা সব অফিসার মেনে নিতে পারেনি। এবং যেহেতু আর্মি চেইন অফ কমান্ড ছিল না, তো এটা ঠিক করার জন্যই তারা ঠিক করলো যে এটা একটা কিছু করতে হবে। কারণ তখন সাফিয়া জামিল বোধহয় গিয়েছিল জিয়া রহমানের কাছে যে এটা ঠিক করার জন্য। উনি কি বলেছিল আমি জানি না, পরে উনি বুঝতে পেরেছে যে উনি বোধহয় উনি করবে না বা উনি আগ্রহী না করতে। পরে খালেদ মোশাররফের সাথে কথা বলে এবং উনি রাজি হয় এবং ডিসিশন করে নেয় ৩রা নভেম্বর এটা করবে আর কি। 1975 সালের 2 নভেম্বর রাতে খন্দকার মোস্তাক, জেনারেল ওসমানী, জেনারেল খলিল এবং জুনিয়র অফিসাররা একটি মিটিংয়ে বসলেন। বসে তারা জিয়াউর রহমানকে সেনাপ্রধান থেকে সরিয়ে খালেদ মোশাররফকে সেনাপ্রধান করতে চাইলেন, কিন্তু রশিদ একমত হচ্ছিল না। জিয়াকে সরিয়ে খালেদ মোশাররফকে চিফ বানানোর সে পক্ষপাতী ছিল না, যদিও ফারুক চাচ্ছিল খালেদকে চিফ বানানো হোক। কিন্তু বঙ্গভবনে তখন ফারুকের চেয়ে রশিদের মতামতের ওজন ছিল বেশি। এছাড়া এই দুজনকে সরিয়ে নতুন কাকে চিফ অফ স্টাফ বানানো যায় এ নিয়ে তারা দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন। এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে নিতেই হঠাৎ একজন পুলিশ এসে জানায় যে আর্মির যত পহরা ছিল সবাই পালিয়ে যাচ্ছেন। মিটিং ভেঙে গেল। রাত 12:30 ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ ৪র্থ বেঙ্গল রেজিমেন্ট এসে কমান্ডিং অফিসারের কক্ষে প্রবেশ করলেন। কর্নেল আমিনুল হককে কৌশলে দূরে সরিয়ে তিনি ইউনিটের সার্বিক পরিচালনা ভার গ্রহণ করেন। ব্রিগেড কমান্ডার সাফায়েত জামিল ও অন্যান্য অফিসার কর্নেল মালেক, ব্রিগেডিয়ার রৌফ, ব্রিগেডিয়ার নুরুজ্জামান, মেজর হাফিজউদ্দিন, মেজর ইকবাল, মেজর নাসের, মেজর আমিন, স্কোয়াড্রন লিডার লিয়াকত ছিলেন। প্রথমে ক্যাপ্টেন হাফিজুল্লাহর নেতৃত্বে ১ম বেঙ্গল রেজিমেন্টের একটি প্লাটুন জিয়ার বাসায় ঝটিকা বেগে পাঠিয়ে তাকে গৃহবন্দী করা হয়। রাত তখন 1টা। একই সঙ্গে জিয়ার বাসায় টেলিফোন লাইন কেটে দেয়া হয়। তারপর ১ম বেঙ্গল রেজিমেন্টের সৈনিকরা জিয়ার বাসা ঘেরাও করে ফেলে এবং জিয়াকে বন্দী করা হয়। ওনাকে বন্দি মানে কি, সেরকম কোনো বন্দি না, শুধু ফোন লাইনগুলো কেটে দেওয়া হয়েছিল আর ওনাকে ঘরেই রাখা হয়েছিল, কোনো বাঁধা টাধা না, মানে হাউস অ্যারেস্ট যেরকম হয় এটাই আর কি। তখন তো আপনি এগুলো শুনতেছিলেন, তখন আপনার কাছে কেমন লাগছে? আমার তো একটার পর একটা শুধু ঘটনা শুনে যাচ্ছি আর আতঙ্কে মরে যাচ্ছি যে এত কিছু এই কদিনে এত কিছু ঘটে গেছে। ওইদিকে জেল হত্যা, ওইদিকে ও একজন ফোন করে একটা কথা বলে, কিন্তু আমি খালেদ মোশাররফের সাথে কোনো যোগাযোগ করতে পারছিলাম না। শেষ মুহূর্তে যদিও যোগাযোগ হয়েছিল যে এরকম শুনলাম, এরকম ঘটনা, এরকম বিশ্বাসই করতে চাইনি। বলছে না এগুলা কিছু না, এগুলো শোনার কোনো দরকার নেই, সবকিছু ঠিক আছে। মানে উনিও বাইরের মানে ভিতরে বসে ওই যা হচ্ছে তাই, বাইরের দিকে অত বোধহয় মানে গুরুত্ব দেয়নি যে কি হচ্ছে বাইরে, ওটা গুরুত্ব দেয়নি অতটা। ৩ নভেম্বর খালেদ মোশাররফ চিফ অফ স্টাফ বা সেনাপ্রধান হলেন, কিন্তু প্রেসিডেন্ট থেকে গেলেন খন্দকার মোস্তাক। সেই রাতেই জাতীয় 4 নেতাকে জেলখানাতে হত্যা করালেন। এমনকি জুনিয়র অফিসারদের দেশ ত্যাগের জন্য বিভিন্ন আইন কানুন করে নিলেন। যখন খালেদ মোশাররফ বা সাফায়েত জামিলরা জানতে পারলেন জাতীয় 4 নেতাকে জেলখানায় হত্যা করা হয়েছে, তখন খন্দকার মোস্তাককে ক্ষমতাচ্যুত করা হয়। লাস্টের দিন আমি যেদিন মারা গেল 7 তারিখে, 6 তারিখে আমি ক্যান্টনমেন্টের বাসায় গিয়েছিলাম। আমাকে বলছিল যেতে, সারাদিন প্রতীক্ষা করার পর সন্ধ্যার পর আসছিল, তখনই আমার সাথে দেখা হলো। অনেকেই তখন বসেছিল দেখা করার জন্য, তখনই লাস্ট কথা হলো এবং লাস্টে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে গাড়িতে আমি গেলাম আমার মার বাড়িতে গুলশান, আরেক গাড়িতে চলে গেল বঙ্গভবনে। বললো আমার রাতে আসতে দেরি হবে, মিটিং আছে, কালকে সকালে আবার যাওয়ার জন্য ওই রিপোর্টার আসবে, ছবি টবি আসবে, কালকে আসবো। আমার পরের দিন সকালে 11টায় যাওয়ার কথা ছিল ওই ক্যান্টনমেন্টের বাসায়। তারপর তো আর যাওয়া হয়নি। আমি পরে জানতে পারি যে 6 নভেম্বর রাতে যখন অভ্যুত্থান আর পাল্টা অভ্যুত্থান চলতেছিল, তখন আমি সালমা খালেদকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি তার অনুমান করতে পেরেছিলেন বা আপনার সাথে কি খালেদ মোশাররফের কোনো প্রকার কথা বা কোনো আওয়াজ দেয়া ছিল কি না। তখন ঘুমানোর পরে খুব জোরে জোরে আওয়াজ, এত জোরে জোরে আওয়াজ, গুলিগালাজের আওয়াজ বলা যায় না। তখন তাড়াতাড়ি
ওরকম বোধহয় আমার ভাইয়ের সাথে কথা ছিল যে কিছু হইলে অন্যখানে তোমরা চলে যাও, আমি জানি না। তারপর আমার ভাই আমাদেরকে সবাইকে উঠেলো। আমি তো এত মানে ছিলাম, ভয়ে অস্থির ছিলাম যে আমার ছোট মেয়েকে না নিয়ে আমি চলে যাচ্ছিলাম। পরে যে এসে আবার নিয়ে গেলাম মেয়েটাকে, গাড়িতে উঠলাম, মানে সবাই ভয়ে কাঁপাকাঁপি, মানে কি অবস্থা, যে কি হচ্ছে। তারপর তাড়াতাড়ি আমরা গাড়িতে উঠে আমার ভাই গাড়ি চালিয়ে নিয়ে গেল আরেক বাড়িতে, আমার খালা গুলশানে থাকে, ওনার বাড়িতে। ওনারাও সবাই চিন্তিত, সবাই ফোন আসতেছে, কি কেউ জানে না কি হচ্ছে, মানে এই অবস্থা আর কি। পরে বঙ্গভবনে আমি অনেক চেষ্টা করে একটা ফোন করতে মানে পেলাম, আমার খালেদ মোশাররফের সাথে কথা হলো। তখনও উনি জানে না উনি মিটিং করতেছে ওখানে, তো ওই আওয়াজটা আর যাচ্ছে না, এখানে যাওয়ার ছিল। তখন বললো কি ব্যাপার, আমি বললাম যে এরকম ঘটনা এরকম। বললো ঠিক আছে, তোমরা থাকো ওখানে, আমি দেখি। তারপরে আবার ফোন করলাম, তখন আর ছিল না, তখন চলে গেছিল। পরে শুনছি যে আমার এক আত্মীয় লালমাটিয়া থাকে, তার বাসায় 3 জন গিয়েছিল, খালেদ মোশাররফ, কর্নেল হুদা, হায়দার কর্নেল হুদা, 3 জনই ছিল একসাথে। পরে বোধহয় যোগাযোগ করে ওখান থেকে ওই যে 10 বেঙ্গলে ওদের সাথে, ওখানে নওয়াজেশ ছিল, নওয়াজের সাথে কথা হয়েছে, বলে স্যার আসেন, কোনো অসুবিধা নেই, এখানে আসলে আমরা আপনাকে মানে যতটুকু সাহায্য সব ব্যাপারে করবো। কিন্তু ওখানে যাওয়ার পরে আটকে গেছে, ও বুঝে নেই, প্রথম আটকে গেছে, পরে তো শুনছি অনেক সকালবেলা কর্নেল নওয়াজেশ তো ওনাদের খুব বিশ্বস্ত ছিল, এবং বিশ্বস্ত ছিল বলে ওদের সেফটির জন্য নিয়ে আসা হয়েছিল। তারপর ওরাই কেন এটা করলো, এটা আশ্চর্য বিষয় আর কি। পরে নওয়াজেশকেও এভাবেই প্রাণ দিতে হয়েছে, ওকেও তো পরে রাখেনি। যে সকালবেলায় খালেদ মোশাররফকে হত্যা করা হয়েছে আপনি কখন জানতে পারেন, বা আপনি কি কোনো কিছু বুঝতে পেরেছিলেন যে ওনাকে হত্যা করা হবে, বা কোনো পূর্বাভাস ছিল কিনা? আনুমানিক দুপুর হবে, 2টা-2:30 হবে, তখন আমার চাচা এসে খবর দিল। আমি আল্লাহকে শুধু দোয়া করতেছিলাম যেখানে থাক ভালো থাক, হয়তো আছে মানে লুকায় আছে বা কোথাও চলে গেছে বা অ্যারেস্ট করছে, এগুলি মৃত্যুর কথা তো মাথায় আসেনি, মারবে কেন, মারার তো কোনো কথা না। যখন শুনলাম আমি একদম হতভম্ব, আমি মানে বিশ্বাসই করতে পারি না। তখন আমি মানুষের মধ্যে নেই যে কি হয়ে গেল, কি হয়ে গেল, মানে কোনো মতে এটা মেনে নিতে পারছিলাম না যে কিভাবে এটা হতে পারে। তখন ওনার লাশ কিভাবে দেখলেন? লাশ আর তখন দেখিনি, 3 দিন 4 দিন পরে আমরা খবর পেলাম যে 3 দিন পরে বোধহয় সিএমএইচে রাখা আছে। তারপর আমার চাচা এবং চাচার ভাইরা ওনারা যেয়ে, কারণ তখন বের হওয়া তো ভয়, কে বের হলে কাকে ধরে নিয়ে যায়, ও তারপর আর্মিরাই গাড়ি করে এনে আমার মার বাড়িতে দিয়ে গেছে। 7 নভেম্বর সকালবেলা জাতীয় সংসদ ভবনে খালেদ মোশাররফ, হায়দার এবং হুদাকে হত্যা করা হয়। তখন জাসদ বিপ্লবী পার্টির একটি স্লোগান ছিল, সিপাহি সিপাহি ভাই ভাই, অফিসারদের মুন্ডু চাই। এই বলে ক্যান্টনমেন্টে সিনিয়র অফিসার এবং তাদের বাড়িতে চলে লুটপাট। ওই হামিদ সাহেবের সাথে কথা বললাম, বলে আপনি আসেন আজকে, আপনার জিনিসপত্র বুঝে নেন। যা দেখলাম জিনিসপত্র কিছুই নাই, মানে কোনো আমার হাজবেন্ডের যে একটা স্মৃতিচিহ্ন, একটা কাপড়, একটা পুরনো সাবান, একটা পেস্ট, ব্রাশ, জুতা, কিচ্ছু নাই। শুধু আমার নিজের ফার্নিচার যে কটা ছিল ওইটা, টিভিও ছিল না, আমার টিভি ছিল ওইটাও ছিল না, ফ্রিজও ছিল না, খালি ওইটা আর কয়েকটা ওই জিনিসগুলো, ফার্নিচারগুলো আমি নিয়ে আসছি, আর কিছু আনতে পারিনি। কিছু সোনা দানা সবই আমার ছিল, কোনো কিছু আনতে পারিনি, ছিলই না কিছু। আমি তো তখনও এই বাড়ি ওই বাড়িতে কাটিয়েছি। পরে যখন লাশ দিয়ে দিল, তারপর আমাদের একটা কুলখানিও হলো, পরে আমার মার বাসায় এনেছিলাম, আর ওরা কোনো বিরক্ত করেনি আমাকে। কিন্তু যেদিন মারা গেল, যেদিন মেরে ফেলছে আর কি, সেদিন আমার মা সকালবেলা আমার খালা বাসায় চলে গেছিলাম, তো আসছিল কিছু জিনিসপত্র নিতে, আমার ছোট বাচ্চা ছিল, বাচ্চাটা তো মানে দুধ খেত, ওর দুধের বোতল টোতল নিতে আসছিল। তখন আর্মিরা আসছিল ওই বাড়িতে, পুরা জিনিসপত্র সব ভেঙে ফেলছে, যত ফার্নিচার টার্নিচার বাড়ি দিয়ে। তারপরে আমার মাকে বলে তোমার মেয়ে কোথায়, তো ওটা বলছে, আর মাকে নিয়ে যেতে যাচ্ছিল অ্যারেস্ট করে। তো মা কোনো রকম পাশে যে বেঁচে গেছে, তারপর ওরা চলে যায় ভেঙে টেঙে সবকিছু। যখন 1975 সালের 3 নভেম্বর খালেদ মোশাররফ আর্মির চিফ অফ স্টাফ বা সেনা প্রধান হন, তখন 4 কি 5 তারিখ খালেদ মোশাররফের মায়ের নেতৃত্বে একটি মিছিল হয়। যেই মিছিলটি ছিল বঙ্গবন্ধু হত্যার দাবিতে। তখন কিছু কিছু লোক এই মিছিলকে কেন্দ্র করে একটি কথা এমনভাবে ছড়িয়ে দেন যে খালেদ মোশাররফ হলেন ইন্ডিয়ান চর। হ্যাঁ, মার তো অবশ্যই খারাপ লাগবে, মানে মার সামনে জোয়ান ছেলে, মানে সন্তান যদি মারা যায়, এর থেকে দুঃখের কি হইতে পারে। খুবই আপসেট, খুবই মন খারাপ, খুবই কান্নাকাটি করতো আর কি।
7 নভেম্বর যখন খালেদ মোশাররফকে হত্যা করা হয় তখন তিনি ছিলেন 3 কন্যা সন্তানের জনক। তার ছোট কন্যাটি ছিল মাত্র 1 কি 1.5 বছর। আমি সালমা খালেদকে জিজ্ঞেস করেছিলাম যে কিভাবে এই 3 সন্তানকে লালন পালন বা ভরণ পোষণ বা কিভাবে মানুষ করলেন। আমার 3টা বাচ্চা, স্বাধীনতার পরে একটা বাচ্চা হয়েছিল, মেয়ে, ওটাও মেয়ে। ওর বয়স ছিল তখন, বাবা যখন মারা যায় 1.5 বছর আর কি। তো আমার বাচ্চা নিয়ে প্রথম তো আমার ওকে মনে হলো যে আমি মানে স্বর্গের থেকে মানে মাটির নিচে পড়ে গেছি। কারণ আর্মি লাইফটা এত আনন্দের, এত ভালো, মানে কোনো কিছু দেখতে হয় না, সব কিছু হয়ে যাচ্ছে, মানে বাগান সুন্দর হয়ে যাচ্ছে, রান্না বান্না, খালি আমাদের কাজ হলো সেজে গুজে দাওয়াতে যাওয়া, পার্টিতে যাওয়া, বা আমরা পার্টি দিলাম আসলো, মানে খুবই একটা ভালো লাইফ এটা, মানে বলতে পারি না এত আরামের লাইফ, এত আনন্দের। তো ওইখান থেকে এখানে মানে আমি কোনোভাবেই নিতে পারছিলাম না যে কিভাবে আমি বাঁচবো, আমি জীবনে মাথা উঠে দাঁড়াতে পারবো না, আমি বাঁচতেই পারবো না, এটা বাঁচাই যায় না। 6টা মাস শুধু শুয়ে শুয়ে কাটালাম। আমার ভাই আমাকে যথেষ্ট মানে করেছে, আমার ভাই না থাকলে তো আমি এই অবস্থায় আসতেই পারতাম না। আমার বাবা মাও তখন বেঁচে ছিলেন, আমার জন্য খুবই দুঃখ হতেন যে কম বয়সে, আমার বয়স ছিল তখন মোটে 32 বছর। যাই হোক, সবকিছু মিলে আল্লাহ তাআলা হয়তো নিশ্চয়ই শক্তি দেয়, আমি এ পর্যন্ত আসতে পেরেছি। এই সালমা খালেদ বলেছিলেন যে উনি 6 মাস ট্রমাতে ছিলেন। তখন আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কিভাবে সেই জিনিসটা কাটিয়ে উঠতে পারলেন। আস্তে আস্তে আমাকে যেমন স্কুলে বাচ্চাদের ভর্তি করাতে যেতে হতো, স্কুলে যেতে হতো, আস্তে 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 আমাকে মানে সব কাজই করতে হলো। আল্লাহ তাআলা হয়তো জোর দিয়ে দেয়, শক্তি দিয়ে দেয়, সেইভাবেই আমারও শক্তি হয়ে গেছিলাম। এই মানে যদি আমি ওইটা নিয়েই শুয়ে থাকতাম, পড়ে থাকতাম, তাহলে জীবনে হয়তো উঠতেই পারতাম না। এই জন্য আমাকে সবকিছু করতে হতো আস্তে আস্তে সবকিছু। 1965 সালে খালেদ মোশাররফ এবং সালমা খালেদের বিয়ে সম্পন্ন হয়। 1975 সালের 7 নভেম্বর খালেদ মোশাররফকে হত্যা করা হয়। তার সংসার জীবন 10 বছর, এমনকি তার বয়স ছিল 32 বছর। আপনার ফ্যামিলি থেকে চাপ আসে নাই যে আপনার মন চায় না যে একটা বিয়ে শাদী করি? না, আমার জীবনেও কোনোদিন মনে আসেনি, কারণ আমার হাজব্যান্ড এত ভালো ছিল, আমি জানি ওরকম হাজব্যান্ড জীবনে আর কোনদিন আমি পাবো না। বরঞ্চ তার স্মৃতি নিয়ে থাকা এটা অনেক ভালো, এটা এখনও যে আমি তার স্মৃতি নিয়ে থাকি এটা আমার অনেক আনন্দের, অনেক ভালো আর কি। কোনোদিনই মনে আসেনি, এবং এরকম ফ্যামিলি থেকে বলছিল আমাকে, কিন্তু আমি কোনোদিন ওটা দেয়নি, গ্রাহ্যই করিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে খালেদ মোশাররফের ভূমিকা বিশাল, এবং যুদ্ধ পরবর্তী সময়েও বাংলাদেশের বিনির্মাণে তাদের ভূমিকা অনেক। আপনি কি কোনো সরকারি পৃষ্ঠপোষকতা বা কোনো সাহায্য সহযোগিতা পেয়েছিলেন কিনা? জেনারেল নুরুল ইসলাম শিশু উনি আমাকে করে দিয়েছেন, জিয়া রহমানই হয়তো সাইন দিয়েছেন। ওই যে 20 নম্বর রোডে যে 59 নম্বরের 20 নম্বর বাড়িটা, ওইটা আমার নামে অ্যালটমেন্ট ছিল। আমি ওখানেই দীর্ঘ মানে 30 বছর কাটিয়ে দিয়েছি, ওখানেই ছিলাম। ওই বাড়িটা আমাকে অ্যাবান্ডেন্ট বাড়ি একটা দিয়েছিল আমাকে। পরে আমার ভাইয়ের বাসার থেকে আমি, বাচ্চারা যখন বড় হতে শুরু করলো, ওদের তো আলাদা একটা থাকার দরকার ছিল, তখন আমি ওই বাড়িতে চলে যাই। বাংলাদেশে বিভিন্ন হত্যার বিচার হচ্ছে, আপনি কি আপনার স্বামীর হত্যার বিচার চান কিনা? আর বিচার তো অবশ্যই চাই। আমরা তো কেস ফাইল করেছি 3 জনের নামেই। 3 জন কি, ওর তো মারার তো অধিকার নাই, যত যাই করুক, মারবে কেন, তাই না? সে যদি অন্যায় করে থাকে তাকে কোর্ট মার্শাল হবে, তাকে মারবে কেন? তাদেরকে এভাবে মারলো, বিচার তো অবশ্যই চাই। আমরা চাই 7 নভেম্বরে যারা যারা মারা গেছে তাদের সবাই বিচার হোক, এটাই আমরা চাই। এই জন্য আমরা চেষ্টা করছি যথেষ্ট। পরবর্তীকালে জিয়াউর রহমানের সাথে আপনার কোনো দেখাশোনা বা কথাবার্তা হয়েছিল? না, আমার সাথে কোনো দেখাশোনা হয়নি, আমার কথা হয়নি। বন্ধুরা, আমি মাসুদ হুসাইন ছিলাম আপনাদের সাথে। পরবর্তী কোনো পর্বে আবার দেখা হবে, তাই আমাদের সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।